এবং 100-র উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে 116 জন আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে 2200 পৃষ্ঠার একটি নথিপত্র জমা করেছেন একটি সংগঠন থেকে। এই সংগঠনের মুখ্য ভূমিকায় আছেন তুরিন আফরোজ। আমি তো মনে করি যে তুরিন আফরোজ মোটামুটি সরকারকেই বিপদে ফেলতে এই কাজটি করেছেন। কিভাবে, তাহলে এই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে একটু দেখুন, তাহলে আপনাদের সামনেও পরিষ্কার হয়ে যাবে যে তুরিন আফরোজ কিভাবে সরকারকে বিপদে ফেলতে এই কাজটি করেছেন। তো এই তুরিন আফরোজকে আমাদেরকে সেই বিষয়টি আগে একটু জানতে হবে। এই তুরিন আফরোজ হচ্ছে সেই তুরিন আফরোজ যিনি মানবতা অপরাধের যে ট্রাইব্যুনাল ছিল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন, এবং তারই সহযোগিতায় আপনার বাংলাদেশে যে গোলাম আজম, কাদের মোল্লা, নিজামী, সাকা চৌধুরী ইনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এখন আবার তিনি নতুন করে কি এনেছেন যে বাংলাদেশে 116 জন আলেম যারা ওয়াজ করেন তারা দুর্নীতির সাথে জড়িত, এবং সেই সাথে আরও তালিকা করা হয়েছে 1000 মাদ্রাসার। তো এই তুরিন আফরোজ কিছুদিন আগে দেখলাম যে তার মা গণমাধ্যমে কথা বলছেন যে তার মেয়ের অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারণে তার মাকে তিনি সম্পত্তি, বাড়ি এবং এমনকি টাকা পয়সা থেকেও বঞ্চিত করেছে। তার মা বর্তমানে খুব অনাহারে দিন যাচ্ছে। তার মেয়ের বিরুদ্ধে তিনি বাধ্য হয়ে গণমাধ্যমে এসে কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েছেন। এই হচ্ছে সেই তুরিন আফরোজ। তারও কিছুদিন আগে তিনি যখন মানবতা অপরাধ ট্রাইব্যুনালের যেই প্রসিকিউটর ছিলেন সেখান থেকেও তাকে বহিষ্কার করা হয়। তার বহিষ্কারের মূলে আসলে কি ছিল, যে তিনি একজন যিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন তার নথিপত্র তার কাছে এসেছে এবং তার সাথে তিনি হোটেলে গোপনে দেখা করতে চাচ্ছে, এবং তিনি তাও হোটেল রুমে যাবে, যেহেতু তিনি একটা পাবলিক ফিগার তাই তিনি সবার সম্মুখে যেতে পারবেন না, তাই বোরকা পরে তিনি সেখানে যাবেন। এবং যাওয়ার পরে তার সাথে কথাবার্তা বলার পরে শোনা যায় যে তিনি অনেক কোটি টাকা তার কাছে ঘুষ চেয়েছিল। এই মামলা তিনি তাকে জড়াবেন না, তাকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে দিবেন, তাকে তিনি রাজাকার প্রমাণ করবেন না, এই জন্যে ঘুষ দাবি করছিলেন সেই শিল্পপতির কাছে। সেই কল রেকর্ডটা ফাঁস হওয়ার পরেই মূলত মানবতা অপরাধের যে ট্রাইব্যুনাল ছিল সেই ট্রাইব্যুনাল থেকে তাকে বহিষ্কার করা হয়। এই হচ্ছে সেই তুরিন আফরোজ। এখানে আপনাদেরকে আরও একটা তথ্য আমি জানিয়ে রাখি যে 116 জন যে ওয়াজকারীর তালিকা করা হয়েছে এদের মধ্যে আসলে কারা আছে। আমার কাছে সেই তালিকাটা আছে এবং আমি নামগুলো পড়েছি, এবং এত নাম এখন আপনাদেরকে পড়ে শোনাইতে গেলে অবশ্য ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে, তাই সেই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি না। তবে উল্লেখযোগ্য কিছু মানুষের নাম আপনাদেরকে বলছি। এর ভিতরে আছে যেমন মিজানুর রহমান আজহারি, তারপর আছে আব্বাসী, তারপরে আছে আপনার হাফিজুর রহমান কুয়াকাটা, গিয়াসউদ্দিন আল তাহিরি। এরকম মোটামুটি বর্তমান সময়ে যারা ওয়াজ করছেন আমাদের বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে মোটামুটি সবাই আছে। আপনারা যাদেরকে চেনেন এখান থেকে মনে হয় না যে একজনও বাদ গিয়েছে। মোটামুটি 116 জনের নাম আমার কাছে তালিকা আছে। তো এখন এই তুরিন আফরোজ তিনি হঠাৎ করে এই ইসলামের পিছনে বা আলেমদের পিছনে কেন লাগলেন, এটার আসলে রিজনটা কি, আসলে কেন তিনি এই 116 জনের তালিকা করলেন এবং 1000 মাদ্রাসার তালিকা তিনি করেছেন, যেটা দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া হয়েছে তাদের যেই গণপরিষদ নামের যে সংগঠন সেই সংগঠন থেকে। যদিও এই সংগঠনের সাথে আসলে জনগণের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা যথেষ্ট পরিমাণ সন্দেহান রয়েছে। তো এই তুরিন আফরোজ কিন্তু মোটামুটিভাবে আওয়ামী লীগ সরকারের একজন তিনি প্রসিকিউটর ছিলেন। আপনারা সবাই জানেন যে তিনি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন এবং তিনি সরকারের পক্ষে কাজ করেছেন। তো সরকারের পক্ষে তিনি দীর্ঘদিন কাজ করার পরে সরকার দেখছে যে অনেকটাই তো আমরা তার কাছ থেকে অনেক কিছুই হাসিল করে নিলাম, তো তাকে আসলে সরকার ইউজ করে ডাস্টবিনে ফেলে দিয়েছে এই তুরিন আফরোজকে। আপনারা জানেন যে তাকে বহিষ্কার করা হয়েছিল। তো মোটামুটিভাবে এই তুরিন আফরোজের কিন্তু সরকারের প্রতি একটা আক্রোশ প্রকাশ্যে না থাকলেও গোপনে গোপনে ঠিক ছিল। এই প্রতিবেদনে সেটা প্রতীয়মান হয়েছে। আর তাই যদি না হবে, আপনারা জানেন যে 116 জন যে বক্তার তালিকা করা হয়েছে তাদের বাংলাদেশে অনেক ফ্যান ফলোয়ার এবং সমগ্র বাংলাদেশের মানুষ সবাই তাদের শোনে।
এখন তিনি চাল চাললেন যে এই আলেমগুলোকে যদি খেপিয়ে দেওয়া যায়, আর বর্তমানে রাজনৈতিক সংকট কিন্তু বাংলাদেশে আছে, যেমন বিরোধী দলীয় যেই মিছিল মিটিং সেগুলো আছে, তারপরে আরও নতুন নতুন সংগঠন জড়িত হয়েছে সরকার পতন আন্দোলনের সাথে। মোটামুটিভাবে এই চান্সে তিনি এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে। এই চান্সে তিনি যদি ইসলামিক সংগঠনগুলোকেও খেপিয়ে দিতে পারে, তাহলে মোটামুটিভাবে তিনি হয়তো মনে করছেন যে বাংলাদেশ সরকারকে হয়তো পতন ঘটানো সম্ভব হবে। আশা করি আপনারা একদম পানির মতন আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। না হলে তিনি এই মৌমাছির চাকের ভিতরে কেন এই সময়টা এসে ঢিল দিবেন, এবং দু একদিন পরে আপনারা সেটা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে কি শুরু হয়েছে। আমার তো মনে হয় তার ব্যক্তিগত আক্রোশ সরকারের উপরে, তিনি প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্যই মূলত এই কাজটি তিনি ঘটানোর পরিকল্পনা করেছে। আপনাদের চোখে কি ধরা পড়েছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন।